হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি তেলুগু হরর মুভি যার নাম হচ্ছে তান্তিরাম এর কাহিনী এক্সপ্লেন করব। এই মুভিটি এতটা ভয় না হলেও এর কাহিনী এতটাই ভালো যে পুরো কাহিনী শুনলে আপনাদের বেশ ভালো লেগে যাবে। কারণ এই মুভি IMDb-তে 7.8 রেটিং পেয়েছে আউট অফ 10-এ, আর রটেন টমেটোতে 98% ফ্রেশ স্কোর করেছে। আর এই মুভিতে আমরা জিনের কাহিনীও জানতে পারবো, কারণ এই পুরো কাহিনীর পিছনে জিনের অস্তিত্ব রয়েছে। তাহলে চলুন আর দেরি না করে গল্পের কাহিনীটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের হিন্দু ধর্মের একটি পৌরাণিক কাহিনী শোনানো হয়, যেখানে বলা হয়েছে যে যখন সমুদ্র মন্থন করা হচ্ছিল তখন দেবতা ও অসুররা মিলে অমৃত বের করছিলেন, কিন্তু অসুররা শর্ত দিয়েছিল যে অমৃতের একটি অংশ তাদেরকেও দিতে হবে। কিন্তু ভগবান বিষ্ণু চাচ্ছিল না যে অমৃত অসুরদের হাতে যাক, তাই ভগবান বিষ্ণু তার মায়ের ছলে একটি মেয়ের রূপ ধারণ করে যার নাম ছিল মোহিনী, এবং এই মোহিনী ছিল সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। রাক্ষসরা সহ দেবতারাও এখানে তার রূপে মুগ্ধ হয়ে গেছিল। আর যখন ভগবান ব্রহ্মা এই মোহিনীকে দেখে তখন তিনি মোহিনীর দিকে তাকিয়ে থাকলেন, কারণ ব্রহ্মা নিজেও এমন সুন্দরী নারী এই বিশ্বে কখনো সৃষ্টি করেনি। তাই তখন ব্রহ্মাজি সিদ্ধান্ত নিলেন যে তিনি মোহিনীর থেকেও সুন্দরী একজন নারীর সৃষ্টি করবেন। এরপর ব্রহ্মা আহিল্যা নামের একজন নারীকে সৃষ্টি করলেন, যিনি মোহিনীর চেয়েও অনেক সুন্দরী ছিলেন। আর তারপর এই আহিল্যাকে দেখাশোনার দায়িত্ব গৌতম ঋষির হাতে তুলে দেন। আহিল্যা গৌতম ঋষির আশ্রমে অবস্থান করে জ্ঞান লাভ করেন এবং তিনি বড় হওয়ার সাথে সাথে আরো সুন্দরী হয়ে ওঠেন। এরপর ভগবান ব্রহ্মা আহিল্যাকে গৌতম ঋষির সঙ্গে বিয়ে দিয়ে দেন। কিন্তু এদিকে আহিল্যার সৌন্দর্য দেখে সমস্ত দেবগণ মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এরপর একদিন যখন গৌতম ঋষি ঘর থেকে বাইরে গেলেন গোসল করার জন্য, তখন ইন্দ্রদেব এটি দেখে গৌতম ঋষির রূপ ধারণ করে আহিল্যার কাছে আসেন এবং তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু সেখান থেকে সে যখন চলে যাচ্ছিল তখন তাকে প্রকৃত গৌতম ঋষি দেখে ফেলে। গৌতম ঋষি এটা দেখে সে খুবই রেগে যান এবং ভগবান ইন্দ্রকে অভিশাপ দিয়ে বসে। তিনি আহিল্যাকেও মাফ করেন না, তার ফলে সে তাকেও অভিশাপ দেয় যে তার সৌন্দর্য চিরতরে হারিয়ে যাবে। তাই সে পাথরে পরিণত হয়। কিন্তু এতে আহিল্যার কোনোই দোষ ছিল না, তবুও গৌতম ঋষি তাকে ভুল বুঝেছিলেন। আর এরপর আমাদেরকে বলা হয় যে ঠিক এই কাহিনীর মতো করে একটি ঘটনা অজয় নামের একজনের গ্রামে ঘটেছিল। আর এরপরে আমাদের অজয়কে দেখানো হয় যে শহরে জব করত আর ছুটিতে তার গ্রামে এসেছে। এখানে অজয় তার 3 বন্ধুর সাথে একটি পার্টি করার পরিকল্পনা করে এবং অজয় তাদেরকে গ্রামের বাইরে একটি পুরনো নির্জন জায়গায় নিয়ে আসে। এখানে তারা মদ খেতে থাকে আর নিজেদের মধ্যে গল্প করতে থাকে। গল্পের এক পর্যায়ে ভূতের প্রসঙ্গ আসলে অজয়ের বন্ধুরা তাকে একটি ভয়ঙ্কর গল্প বলতে বলে। অজয় বলে, ঠিক আছে, আজ আমি তোদেরকে একটি সত্যিকারের জিনের ভয়ঙ্কর গল্প শোনাবো, এবং এটি টিভিতে দেখানো কোনো জিন নয় বরং সত্যিকারের জিন। আর এটি আমাদের এই গ্রামেই ঘটেছিল। এখানে অজয় বলে যে যেভাবে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন একইভাবে ঈশ্বর জিনকেও সৃষ্টি করেছেন। এই জিন আমাদের সাথেই এই পৃথিবীতে থাকে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না, তবে তারা কিন্তু আমাদের ঠিকই দেখতে পায়। আর জিন চাইলেই মানুষের সামনে প্রকট হতে পারে। আর এই জিনদের কিছু সুপার পাওয়ার আছে, তারা মানুষের চেয়ে প্রায় 10 গুণ বেশি শক্তিশালী, আর প্রয়োজন হলে তারা মানুষ ও পশুর রূপও নিতে পারে। কিন্তু ঈশ্বর তাদের উপর কিছু নিয়ম আরোপ করেছেন, এবং সেই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে কঠিন নিয়ম হলো তারা কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, এবং যদি তারা তা করে তবে ঈশ্বর তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। অধিকাংশ জিনই ঈশ্বরের এই নিয়ম মেনে চলে, কিন্তু কিছু জিন আছে যারা ঈশ্বরের এই নিয়মের বিরোধিতা করে, এবং সেই সব জিন মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইলে তারা আমাদের একাকিত্বকে টার্গেট করে। যখন কেউ একাকিত্ব অনুভব করে তখন জিন তাকে তার উপস্থিতি অনুভব করায়, আর যদি কেউ তাকে সাড়া দেয় তবে সে জিনের ফাঁদে ফেসে যায়। অজয় জিন সম্পর্কে এই কথাগুলো বলার পর জিনের মেন কাহিনী বলতে শুরু করে। আর এই ঘটনাটি 1975 সালের দিকে ঘটেছিল। তারপর আমাদেরকে এই গ্রামের একটু বাইরের দিকে আদিলক্ষ্মী নামের একটি আতশবাজির ফ্যাক্টরি দেখানো হয়। আর এই ফ্যাক্টরির মালিকের নাম ছিল আদিভান। একদিন সে তার ফ্যাক্টরিতে কাজ করছিল, তখন তার ছেলে বালাচন্দ্রন সেখানে আসে এবং তাকে একটি চিঠি দেয়, যা পড়ে আদিভান জানতে পারে যে তার স্ত্রী তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। এই শুনে আদিভান অনেক দুঃখ পায় এবং তার ছেলের উপরও অনেক মানসিক প্রভাব পড়ে। এই গ্রামের নিয়ম ছিল যে কারোর স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে সে আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না। তাই আদিভান এই গ্রামের বাইরে একটি বাড়ি করে সেখানে একটি মহিলার সাথে থাকতে শুরু করে। এরপরে আমাদের 1989 সালের সময় দেখানো হয়, যেখানে আমরা বালাকে বড় দেখতে পাই, আর সে তার বাবার সাথে এই ফ্যাক্টরির
দায়িত্ব দেখাশোনা করছে। এখানে আমরা জানতে পারি যে বালা তার মায়ের ওই কাজের কারণে অন্য মহিলাদেরকেও ঘৃণা করে, যার কারণে সে এখনো বিয়ে করেনি। কিন্তু তারপরেও বালার বাবা তাকে একদিন জোর করে বিয়ে দিয়ে দেয়। এখানে বালার বিয়ে আলাদিনী নামের একটি মেয়ের সাথে হয়, যে এই গ্রামেরই ছিল, আর সে দেখতে অনেক সুন্দরী ছিল, যার সৌন্দর্যে অন্য মহিলারাও তাকে হিংসা করত। এখানে বালাও তার বউকে দেখে চমকে যায় যে তার বউ এতটা সুন্দরী। তারপরেও বালা আলাদিনীকে বলে যে আমি তোমাকে আপন করতে পারবো না। তাই বলে বালা ঘরের বাইরে ঘুমাতে শুরু করে। বিয়ের পরে বালার বাবা ফ্যাক্টরির পুরো দায়িত্ব বালার কাঁধে দিয়ে দেয়। তাই বালা তার স্ত্রীকে নিয়ে আলাদাই থাকতো, আর বালা আলাদিনীর থেকে দূরত্ব বজায় রাখছিল, যার কারণে বালা বেশ একা হয়ে পড়েছিল। যদিও আলাদিনী বালার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বালা তাকে ফিরিয়ে দিত। এরপরে একদিন বালা যখন কারখানায় একা ছিল, তখন হঠাৎ করেই তার রুমের লাইট অন অফ হতে শুরু করে। সে এখানে কারোর কথা শুনতে পায়, যেটি আসলে জিনের কণ্ঠ ছিল। প্রথমে বালা মনে করে এটি তার কল্পনা, কিন্তু জিন বালাকে বোঝায় যে বালা যা শুনছে তা সত্যি, কারণ জিন এখানে বালার একটি গোপন কথা বলে দেয়, আর যেটি বালা ছাড়া আর কেউই জানতো না। আর সেটি হচ্ছে একদিন বালা তার ফ্যাক্টরি থেকে প্রায় 10,000 টাকার মতো চুরি করে জুয়ায় হেরে যায়, আর তার বাবার সামনে অন্য কর্মচারীর উপর সেই দোষ দিয়ে দেয়, যার ফলে তার বাবা তাকে চাকরি থেকে বের করে দেয়। এই কথা শুনে বালা পুরোপুরি ভয় পেয়ে যায় এবং সে সাথে সাথে তার বাবার কাছে গিয়ে তার সেই চুরির কথা জানায়। বালার বাবা তখন বলে এসব কিছু আমার যায় আসে না, তুমি ফ্যাক্টরি চালাতে মন দাও, আর ফ্যাক্টরি চালাতে না পারলে ছেড়ে দাও, আমি সব কাজ সামলে নিব। এখন তার বাবার কাছ থেকে এই কড়া কথা শুনে বালা একটু কষ্ট পায়। আর সেই রাতেই বালা বাইরে একা ঘুমাচ্ছিল, তখন কিছু এসে তাকে বারবার ভয় দেখাতে থাকে। বালা এখানে বেশ ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এমন সময় আলাদিনী এসে বালাকে সামলাতে থাকে। বালা এখানে আলাদিনীর বেশ কাছে চলে আসে, তাই সে আলাদিনীর সাথে শারীরিক সম্পর্ক করে। বালা আলাদিনীকে বলে যে তার মা পালিয়ে যাওয়ার কারণে সে সম্পূর্ণ একা হয়ে পড়েছিল, কিন্তু এখন তার সাথে আলাদিনী আছে এবং সে এতে অনেক খুশি। আর সে এখন পর্যন্ত আলাদিনী থেকে দূরত্ব বজায় রাখার কারণে তার কাছে ক্ষমা চায়। এরপরে আমাদের দেখানো হয় যে বালা আর আলাদিনীর মাঝে সম্পর্ক আরো গভীর হয়েছে, আর তারা একে অপরকে অনেক ভালোবাসে। এরপর একদিন আলাদিনী বালার জন্য তার ফ্যাক্টরিতে খাবার নিয়ে আসলে এখানে জিন আলাদিনীকে দেখতে পায়। আলাদিনীর যার পরেই জিন বালাকে একটি অফার দেয় যে তুমি আমাকে তোমার বউয়ের 1 ফোঁটা রক্ত এনে দাও, আর আমি এর বদলে তোমার ফ্যাক্টরির এত উন্নতি করে দিব যা তুমি কল্পনাতেও ভাবতে পারবে না। প্রথমে বালা এই প্রস্তাব না করলেও সে পরে মনে মনে ভাবে যে 1 ফোঁটা রক্ত দিলে আর কি বা হবে। তাই সে তার স্ত্রীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তার থেকে 1 ফোঁটা রক্ত নিয়ে এসে জিনকে দেয়। সে টেবিলে রক্তটি রাখলে এখানে জিন বালাকে তার চোখ ঢেকে রাখতে বলে। তারপর বালা যখন তার চোখ ঢেকে রাখে, তখন আমরা জিনকে দেখতে পাই যে জিন এসে রক্তটি চেটে খেয়ে ফেলে। এরপরেই জিন বালাকে বলে যে এখন আমি চলে যাচ্ছি, তুমি এখন থেকে অনেক উন্নতি করবে, আর তখনই আমি আবার ফিরে আসব যখন তুমি নিজে আমাকে ডাকবে। আর এই ঘটনার কিছুদিনের মধ্যে বালার ফ্যাক্টরির সমস্ত আতশবাজি খুবই ভালো বিক্রি হচ্ছিল। অল্প সময়ের মধ্যে বালা অনেক উন্নতি করে ফেলে। তাই বালা একটি নতুন ফ্যাক্টরির জন্য মোটা টাকা লোনও নিয়ে নেয়। বালার বাবা এসব দেখে তার উপর অনেক খুশি হয় আর বলে তুমি আমার থেকেও ভালো ফ্যাক্টরি চালাচ্ছ। এরপরে আমাদের বালা ও আলাদিনীকে দেখানো হয়, যেখানে তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো যাচ্ছিল। আলাদিনী বালাকে বলে যে সে ছোটবেলায় তার মা বাবাকে হারিয়েছে। এই শুনে বালা আলাদিনীকে প্রতিশ্রুতি দেয় যে সে তার সব যত্ন নিবে এবং তাকে অনেক ভালোবাসবে, যেই ভালোবাসা আলাদিনী তার মা বাবার কাছ থেকে কখনো পায়নি। এরপরে আমাদের দেখানো হয় যে বালার নতুন কারখানা তৈরি হয়ে গেছে, আর কয়েক মাস পরেই দীপাবলি আসতে চলেছে। এখানে সবকিছু ঠিকঠাকই চলতেছিল, কিন্তু বালা এখন তার মনে মনে অনেক লোভী হয়ে উঠেছিল। তাই বালা আবারও জিনকে ডাকার ভুল করে বসে এবং সে জিনকে বলে সে আরো বেশি অর্থাৎ দ্বিগুণ লাভ করতে চায়। তাই তাকে আবারও তার সাহায্য করতে বলে, বিনিময়ে সে আবার তার স্ত্রীর 1 ফোঁটা রক্ত এনে দেবে। কিন্তু এবার জিন বলে এখন আমি তোমার বউয়ের রক্ত চাই না, বরং আমি তোমার বউকেই চাই। বালা এটি শুনে হতবাক হয়ে যায় এবং সে সাথে সাথে অস্বীকার করে। কিন্তু জিন বলে তুমি আমাকে প্রত্যাখ্যান করতে পারবে না, তুমি তোমার ইচ্ছায় আমাকে ডাকতে পারো, কিন্তু আমি শুধু আমার ইচ্ছা অনুযায়ী যাব। এবং মনে রাখবা আমি যদি তোমাকে এত কিছু দিতে পারি তবে আমি তোমার কাছ থেকে সবকিছু কেড়েও নিতে পারি। এ কথা শুনে বালা খুবই চিন্তিত হয়ে পড়ে। কয়েকদিনের মধ্যে পত্রিকায় খবর আসে
যে সরকার পরিবেশ দূষণের কারণে আতশবাজির ফ্যাক্টরিগুলোর উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এই কারণে বালা তার সমস্ত আতশবাজি তার দ্বিতীয় কারখানায় সরিয়ে দেয় আর মনে মনে ভাবে যে নিষেধাজ্ঞা শেষ হলে সে সমস্ত আতশবাজি বিক্রি করে ফেলবে। কিন্তু সেই রাতেই প্রবল বৃষ্টি হয়, যার ফলে বালার নতুন কারখানার ছাদ ধসে পড়ে এবং তার পুরো আতশবাজি ভিজে নষ্ট হয়ে যায়। বালা স্পষ্টভাবে বুঝতে পারছিল এই সব কিছুর পিছনে জিনি রয়েছে, তাই সে আবারও জিনের সাথে কথা বলে আর তাকে বলে, তুমি আমার বউকে ছাড়া অন্য কিছু চাও। এখানে জিন বালাকে বলে যে তুমি তোমার বউকে এতটা ভালোবাসো, কিন্তু তোমার বউ তোমার সাথে প্রতারণা করছে। বিশ্বাস না হলে তাকে গিয়ে জিজ্ঞেস করো যে কৈলাসকে। এ কথা শুনে বালা সাথে সাথে তার বাড়িতে গিয়ে আলাদিনীকে জিজ্ঞেস করে, তুমি কি কৈলাসকে চেনো? আলাদিনী ভয়ে ভয়ে বলে যে কৈলাস তার প্রতিবেশী ছিল এবং সে কৈলাসকে ভালোবাসতো, কিন্তু কৈলাসের তাকে বিয়ে না করার উদ্দেশ্য ছিল, তাই আলাদিনী তার সাথে সম্পর্ক ভেঙে ফেলে আর বালাকে বিয়ে করে। এখানে আলাদিনী বালাকে বোঝায় যে তাদের মধ্যে কখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি। এ কথা শুনে বালা খুশি হয়ে যায় এবং জিনের কাছে গিয়ে বলে যে তোমার জন্য আমি আমার নিজের বউকে সন্দেহ করেছি। কিন্তু জিন বালাকে বলে তোমার বউ তোমাকে মিথ্যা বলেছে। এরপর জিন বালাকে একটি ভিশন দেখায় যেখানে বালা কৈলাসকে কয়েক মুহূর্তের জন্য আলাদিনীর সাথে আপত্তিজনক অবস্থায় দেখে। এটি দেখার পর বালার মন খারাপ হয়ে যায় আর সে তার বাবার কাছে চলে আসে। সে তার বাবাকে এই জিনের সম্পর্কে সবকিছু বলার পরে তার বাবা একটুও আশ্চর্য হন না আর বালাকে বলে তার বউকে জিনকে দিয়ে দিতে। সে এখানে বালাকে বোঝায় যে তুমি কেন অন্য দাসীর সাথে থাকবে, তুমি চাইলে নিজেই 10-10টা দাসী রাখতে পারো। তার বাবার কাছ থেকে এসব শোনার পর বালা বুঝতে পারে যে বালার মা ছোটবেলায় কারোর সাথে পালিয়ে যায়নি। আসলে বালার বাবাও এই জিনের সাথে একটি চুক্তি করে, যার কারণে তার মাকে এই জিনের হাতে তুলে দেয় আর গ্রামের মধ্যে তার মায়ের পালিয়ে যাওয়ার মিথ্যা গল্প ছড়িয়ে দেয়। বালা এসব নিয়ে অনেক চিন্তা করছিল আর এক পর্যায়ে সেও তার বউকে জিনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে বাসায় এসে আলাদিনীকে মিথ্যা বলে যে পণ্ডিত বলেছে যে তার ব্যবসা বাঁচাতে তাদের দুজনকে পুনরায় ফ্যাক্টরিতে আবার বিয়ে করতে হবে। আলাদিনী নিষ্পাপ মনে তাতে রাজি হয়ে যায়। বালা আলাদিনীর সাথে তৈরি হয়ে ভোর 4টায় ফ্যাক্টরিতে চলে আসে। এখানে জিন আলাদিনীকে দেখে খুবই খুশি হয় যে বালা আলাদিনীকে নতুন বইয়ের মতো করে সাজিয়ে নিয়ে এসেছে। জিন আলাদিনীর চারপাশে আগুনের একটি বৃত্ত তৈরি করে আর এসব দেখে আলাদিনী অনেক ভয় পেয়ে যায় আর বালাকে জিজ্ঞেস করে যে এসব কি হচ্ছে তার সাথে। তখন বালা বলে যে তুমি আমার সাথে প্রতারণা করেছো, কৈলাসের সঙ্গে তোমার আগে থেকেই শারীরিক সম্পর্ক ছিল এবং আমি সেটা স্পষ্ট দেখেছি। এখানে আলাদিনীর কথায় বালা বুঝতে পারে যে জিন তাকে ভুল দেখিয়েছিল। ওইখানে আসলে আলাদিনীর সাথে বালাই ছিল, জিন বালাকে পরিবর্তন করে তার জায়গায় কৈলাসকে দেখিয়েছিল। এখানে বালা তার ভুল বুঝতে পারে আর আলাদিনীর কাছ থেকে জানতে পারে যে আলাদিনী গর্ভবতী। বালা নিজের ভুলে অনুতপ্ত হয়ে সে আলাদিনের কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে আর জিনের কাছে হাত জোড় করে অনুরোধ করে যাতে জিন তার বউকে ছেড়ে দেয়। কিন্তু জিন বালার উপর হাসতে থাকে আর আলাদিনীকে নিয়ে এখান থেকে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনায় বালা মানসিকভাবে বেশ ভেঙে পড়ে। এখানে সে শুধু তার প্রিয়তমা স্ত্রীকেই হারায়নি, বরং তার অনাগত সন্তানকেও হারিয়েছিল আর সে এই দুঃখ নিয়েই তার বাবার কাছে গিয়ে তাকে হত্যা করে, কেননা তার বাবা একজন বাবা হয়ে তাকে ভুল পরামর্শ দিয়েছিল। বালা এখানে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে আর তার স্ত্রীকে যত্ন করবে বলে সে যে কথা দিয়েছিল তা রাখতে না পারায় সে নিজেকেও শেষ করে ফেলে। আর এই বলেই অজয় তার গল্প শেষ করে। তার বন্ধুরাও এখানে এই গল্প শুনে বেশ ভয় পেয়ে গিয়েছিল আর তারা আরো বেশি ভয় পেয়ে যায় যখন অজয় প্রকাশ করে তারা আসলে ওই ফ্যাক্টরির ভিতরে বসে আড্ডা দিচ্ছে। আর এর ঠিক পরেই এখানে থাকা লাইটের আলো জ্বলতে নিভতে থাকে আর আমরা একজন মহিলার আত্মাকে দেখতে পাই যার মুখ সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। আর এই মুভির কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। গল্পের শেষের দৃশ্য দেখে মনে হচ্ছে এই গল্পটি খুবই ব্যক্তিগত ছিল, যা শুধুমাত্র বালারই জানার উচিত ছিল, যার মানে এই গল্পের সাথে অজয়েরও কোনো সম্পর্ক রয়েছে। সেই কারণে অজয় তার বন্ধুদের এখানে নিয়ে এসেছে। আর আলাদিনীর সাথে কি হয়েছিল আর এই যে ফ্যাক্টরি ছিল এর নাম আদিলক্ষ্মী কেন ছিল, এই সব প্রশ্নের উত্তর আমরা পাবো তান্তিরাম পার্ট 2-এ। এটি এখন পর্যন্ত মুক্তি পায়নি। মুক্তি পেলে আমি অবশ্যই এর এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসবো। আর আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে এরকমই আরো অনেক মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেয়ে যাবেন। তাই নতুন নতুন সব গল্প পেতে আমাদের সাথেই থাকুন।